দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাচ্ছি। আজকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পর্ষদের উদ্যোগে আমরা ভিডিও যে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, সেখানে আজকে আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয় তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর প্রথম চ্যাপ্টার আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়টিতে পড়াবো। দেখতে পাচ্ছ পেছনে বোর্ডে একটা লেখা আছে, আন্তর্জাতিক সম্পর্ক তিনটে ভাগ আছে, সহযোগিতা, প্রতিযোগিতা, সংঘাত। মানে সম্পর্ক কিরম হতে পারে, আমরা একটু প্রথমে চলে যাই সম্পর্কের ব্যাপারটা। কারণ আমরা জানি একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তাদের কাছে কিন্তু এই সাবজেক্টটা সম্পূর্ণ নতুন। সেই জন্যে আমরা একটু শুরু করছি, আমরা ব্যক্তি আর ব্যক্তি, আমরা এ ব্যক্তির সঙ্গে বি ব্যক্তির যে সম্পর্ক হয়, সেই সম্পর্কের মধ্যে থাকতে থাকতে তাদের মধ্যে নানা রকম সম্পর্ক থাকে। সম্পর্ক থাকতে থাকতে সেটা বৃহত্তর সমাজে একটা সামাজিক সম্পর্ককে তৈরি করে। এই সামাজিক সম্পর্ক তৈরি করার ফলেই কিন্তু আমরা পরিবার থেকে গ্রামীণ সমাজ থেকে রাষ্ট্রে এসছি, যেটা আমরা রাষ্ট্র সম্পর্কে আলোচনায় পেয়েছি। তো সেই যে আমাদের যে সামাজিক সম্পর্ক, এটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। আর এখানে যখন আমরা বাস করি রাষ্ট্রে, একটা রাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে আর একটা রাষ্ট্র, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কি ধরনের সম্পর্ক হবে, এটা যে শাস্ত্রের মাধ্যমে জানা যায়, সেটাকে আমরা বলছি আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস। এবারে আন্তর্জাতিক সম্পর্ক কথাটা কিন্তু কবে কে প্রথম বলেছেন, আন্তর্জাতিক সম্পর্ক কথাটা কিন্তু প্রথম ব্যবহার করেন আমাদের বিখ্যাত হিতবাদী রাষ্ট্র দার্শনিক জেরেমি বেন্থাম। তিনি আন্তর্জাতিক সম্পর্ক কথাটি 1789 খ্রিস্টাব্দে ব্যবহার করেন তার গ্রন্থে। এছাড়া আমরা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে যদি আমরা খুঁজতে চাই তার উৎস সন্ধান, মূলত এই সাবজেক্টটা, এই বিষয়টা আমাদের বিংশ শতকের সূত্রপাত হলেও এর কিন্তু গোড়া আছে অনেক পেছনে। আমরা যেরকম রাষ্ট্রবিজ্ঞানকে খুঁজতে গিয়ে সেই প্রাচীন গ্রিসের দিকে তাকিয়েছি, রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা হিসাবে আন্তর্জাতিক সম্পর্ককেও কিন্তু আমরা তাকাতে গিয়ে, কোথা থেকে সে এসছে তাকাতে গিয়ে কিন্তু আমাদের সেই প্রাচীন গ্রিসের দিকে যেতে হবে, আবার প্রাচীন ভারতীয় সভ্যতায় যেতে হবে, সুমেরীয় সভ্যতায় যেতে হবে, চৈনিক সভ্যতায় যেতে হবে। আমরা যদি গ্রিসের একটা জায়গায় দেখি, আজ থেকে 2500 বছর আগে গ্রিসে যে পলিস, POLIS, পলিস, ছোট ছোট রাষ্ট্র ছিল। আমরা জানি অ্যারিস্টটল, গ্রিসের প্লেটো এবং অ্যারিস্টটল বলছেন 158টা এরকম পলিস বা জনপদ, নগর রাষ্ট্র ছিল। এই নগর রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বিভিন্ন যুদ্ধ হচ্ছে, কখনো কখনো ভালো সম্পর্ক থাকছে, কখনো কখনো একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের যুদ্ধ বেঁধে যাচ্ছে। যেরকম সব থেকে বড় হচ্ছে পেলোপনেশিয়ান যুদ্ধ, যেটা এথেন্স আর স্পার্টার মধ্যে হয়েছিল, বিরাট একটা যুদ্ধ। তা আমরা দেখতে পাচ্ছি এরকম নগর রাষ্ট্র, এথেন্স, স্পার্টা, ম্যাসিডন, ক্রিট, এরকম ধরনের প্রায় এতগুলো রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককেও কিন্তু আজকে আমরা আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আনতে পারি। আবার পাশাপাশি যদি দেখি ভারতীয় শাস্ত্রে, ভারতীয় প্রাচীন ভারতের শাস্ত্রে আমরা যদি কৌটিল্যর নাম আমরা নিশ্চয়ই জানি, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন, তার আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত, তাকে চাণক্য বলা হতো। কৌটিল্যের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে অর্থশাস্ত্র। সেই অর্থশাস্ত্রে কৌটিল্য আমাদের কি করলেন না, মগধ রাজ্য কিভাবে চলবে না চলবে তার বিভিন্ন নীতি কারণ সেইগুলো তিনি লিখলেন। সেখানে কিন্তু তার একটা পররাষ্ট্র নীতি, অর্থাৎ অন্য রাষ্ট্রের সঙ্গে মগধ রাষ্ট্র কি ধরনের সম্পর্ক করবে তার একটা বিস্তর আলোচনা আছে। তোমরা পরবর্তীকালে যদি তোমরা
পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাও গ্র্যাজুয়েশনে, তাহলে অবশ্যই পাবে সেইগুলো। যে আমরা দেখব কি সুন্দর জায়গায় যে ওনার অর্থশাস্ত্র থেকে আমরা সপ্তাঙ্গ তত্ত্ব, কৌটিল্যের বিদেশ নীতি, দণ্ডনীতি, সেখানে আমরা দেখতে পাবো যে বিদেশ নীতিতে কি সুন্দরভাবে কৌটিল্য বোঝাচ্ছেন যে আমরা যে একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্র কি ধরনের সম্পর্ক রাখবে, রাজা অন্য রাজার সঙ্গে কি ব্যবহার করবেন, ওরই মিত্র, একজনের শত্রু, তার তার যে শত্রু সে আমার মিত্র। এই যে আমাদের কনসেপ্ট গুলো, ধারণাগুলো এখন আমরা পাই, সেগুলো কিন্তু অনেক প্রাচীনকালেই ছিল। আসলে আমরা ইউরোপীয় সভ্যতার দিকে বেশি চোখ দিয়েছি, আমরা ঠিক ভারতীয় সভ্যতার দিকে সেই রকম চোখ দিইনি। সেই জন্য আমরা বুঝতে পারছি না যে ভারতীয় সভ্যতায় কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু পাওয়া গেলেও সেটা খুব সীমিত ভাবে, ওইভাবে তো আমরা পাচ্ছি না। তার কারণ একটা বড় কারণ হচ্ছে যে তখন রাষ্ট্র ছিল অনেক ছোট, অনেক ছোট। আজকে রাষ্ট্র অনেক বড়। কবে থেকে রাষ্ট্র এত বড় হলো? জাতি রাষ্ট্র কবে থেকে এলো? জাতি রাষ্ট্র এলো সংস্কার আন্দোলন ম্যাকিয়াভেলি, নিকোলো ম্যাকিয়াভেলি ইতালীয় রাষ্ট্রশাস্ত্রবিদ। এছাড়া আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্টফালিয়া চুক্তি 1648 সালে ওয়েস্টফালিয়া চুক্তির ফলে আমরা দেখছি যে বিভিন্ন রোমান সাম্রাজ্যের বিভিন্ন রাষ্ট্রগুলো স্বাধীন হচ্ছে, জাতি রাষ্ট্র আনছে, বড় বড় রাষ্ট্র আনছে। তখন একটা রাষ্ট্রের সঙ্গে আর একটা রাষ্ট্র কি সম্পর্ক করবে, তারা তখন রোমান সম্রাটের কথা শুনছে না, তারা স্বাধীনভাবে তাদের নীতি নিচ্ছে। সেইখান থেকে আন্তর্জাতিক সম্পর্ককে আমরা বলতে পারি এসে গেছে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা। কিন্তু আমরা যদি পঠনগত দিক থেকে, একাডেমিক সেন্স থেকে, যে পঠন পাঠনগত একটা স্বতন্ত্র দিক থেকে, তাহলে বলবো আন্তর্জাতিক সম্পর্কের জন্ম হয়েছে বিংশ শতকে। সেটা কবে? 1919 সালে ওয়েলস বিশ্ববিদ্যালয় প্রথম উড্রো উইলসন চেয়ার গঠন করা হয় আন্তর্জাতিক সম্পর্কে। পরবর্তীকালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, তারপরে আমরা দেখছি কলম্বিয়া ইউনিভার্সিটি, তারপরে দেখছি বিভিন্ন অস্ট্রেলিয়ান বিভিন্ন ইউনিভার্সিটিতে, এবং ভারতে 1955 সালে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, এবং 1956 সালে আমাদের কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ খোলা হয়। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক কেন হঠাৎ দরকার হলো বিংশ শতকে দুটো কারণে। আমরা কি পড়বো? আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে এবং আন্তর্জাতিক সম্পর্কের উৎস কি। আমরা উৎস দিক থেকে একটু শুরু করছি, যে দুটো বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, একটা অসম্ভব মারাত্মক একটা ধ্বংসলীলা তাদের মধ্যে থাকে। তার ফলে দেখা যায় যে সভ্যতার একটা সংকট আসছে, মানুষের বেঁচে থাকাটা একটা দুর্বিষহ হয়ে যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের এই যে মারাত্মক ধরনের মারণ ক্ষমতা যে রাষ্ট্রগুলো, বিশেষত সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো, তারা সাম্রাজ্য বাড়ানোর জন্য ইউরোপ কেন্দ্রিক ছিল, ইউরোপে সেটা সেন্ট্রাল ছিল, কেন্দ্রীভূত ছিল। সেই আমাদের যে এশিয়াতেও এসেছিল, কিন্তু ইউরোপে মেনলি কেন্দ্রীভূত ছিল। সেই যুদ্ধে আমরা দেখছি ভীষণ রকমের ধ্বংস। তার ফলে কি হচ্ছে, 1919 সালে যখন বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, 1920 সালেই কিন্তু জাতিসংঘ নামক একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করা হচ্ছে, যে প্রতিষ্ঠান বলছে উইলসনের 14 দফা দাবি যে শান্তি, পিস। বিশ্ব শান্তি কি করে আনা যায়, বিশ্বযুদ্ধের হাত থেকে ভবিষ্যৎ পৃথিবীকে কি করে আমরা বাঁচাতে পারি, সেইটা আমরা আনছি জাতিসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে। কিন্তু এই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়ে গেলেও কিন্তু আমরা দেখছি তারপরে আবার বিদ্বেষ, আবার নিজের বিভিন্ন ধরনের গন্ডগোলের মধ্যে আমরা দেখছি ইতালি, সেখানে কি হচ্ছে, জার্মানি হচ্ছে ফ্যাসিবাদ, ইতালিতে হচ্ছে নাৎসিবাদ। জার্মানি নাৎসিবাদ, ইতালিতে ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদ নাৎসিবাদের ফলে কি হচ্ছে, সেখানে একটা একনায়কতান্ত্রিক সরকার গড়ে উঠছে। এবং 1939 সালে পোল্যান্ডে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা দেখতে পেলাম। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরো মারাত্মক। সেখানে কি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু আসরে নামলেন মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধে সেরকম তার ভূমিকা ছিল না, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ঝাঁপিয়ে পড়ল মিত্র শক্তি হিসেবে।
এবং অক্ষশক্তির ক্ষেত্রে জার্মান, জাপান, ইটালি তারা একদিকে থেকে গেল এবং একটা মারাত্মক যুদ্ধের ফলে দেখা গেল মিত্রশক্তির জয় হলো, কিন্তু জাপানের হিরোশিমা, নাগাসাকি দুটো শহরকে পারমাণবিক বোমা দিয়ে শেষ করে দেওয়া হলো। একটা সভ্যতাকে নিমেষের মধ্যে শেষ করে দেওয়া হচ্ছে। তারপর আমরা দেখছি 1945 সালের 24শে অক্টোবর ইউনাইটেড নেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হচ্ছে, যেটা বলা হচ্ছে যে ভবিষ্যৎ পৃথিবীতে আর যেন এরকম বিশ্বযুদ্ধ না হয়। তা আমাদের সৌভাগ্যের বিষয় যে এখনো বিশ্বযুদ্ধ কিছু হয়নি, কিন্তু তাহলেও এই যে যুদ্ধ চলছে, যুদ্ধর পরাপরই বিভিন্ন ধরনের সম্পর্ক আসছে মানুষের মধ্যে। সেই জন্য এখানে দেখো আমরা লিখেছি, এখানে আন্তর্জাতিক সম্পর্ক কিরকম হতে পারে সম্পর্ক, এখানে সহযোগিতা, প্রতিযোগিতা, সংঘাত। অর্থাৎ একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের কি ধরনের সম্পর্ক হতে পারে, সেটা হচ্ছে সহযোগিতামূলক না প্রতিযোগিতামূলক নাকি সংঘাতমূলক। এই সম্পর্কটা ঠিক করে আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্কে তাহলে একটা সংজ্ঞা আমরা এখন নিতে পারি। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়, যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে কোনো ধরনের সম্পর্ক, যে কোনো ধরনের সম্পর্ক মানে শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পরিবেশগত যে কোনো ধরনের সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু। তার সঙ্গে কি কি জিনিস আসবে, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন অরাষ্ট্রীয় কর্মকর্তা। অরাষ্ট্রীয় কর্মকর্তা মানে ধরো আজকে অরাষ্ট্রীয় কর্মকর্তা কিরকম, ইউনাইটেড নেশনস যার নাম বললাম, সম্মিলিত জাতিপুঞ্জ, সেগুলো অনেকগুলো রাষ্ট্র, সেখানে সদস্য রাষ্ট্র 193টা, কিন্তু তাহলেও সেটা তো নিজে একটা রাষ্ট্র নয়, সেই জন্য সেটাকে অরাষ্ট্রীয় কর্মকর্তা বলতে পারি। আবার যখন আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার, এক্ষুনি তোমাদের নাম বললে তোমরা বুঝতে পারবে, সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্কে যে বিভিন্ন 8টা দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার 8টা দেশ নিয়ে, ভারত সহ 8টা দেশ, যেখানে আফগানিস্তানও আছে, তারা নিয়ে যে একটা আঞ্চলিক সংগঠন গঠন করা হয়েছে, এগুলো কিন্তু সব অরাষ্ট্রীয় কর্মকর্তা। এছাড়া কি আছে, বিভিন্ন বহুজাতিক সংস্থা, ধরো ফিলিপস একটা সময় ছিল, এখন ধরো ম্যাকডোনাল্ডস, কেএফসি, কেন্টাকি ফ্রাইড চিকেন, তারপরে ধরো ফাইজার, ফাইজারের কোম্পানি, ওষুধের কোম্পানি, বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, একটা বহুজাতিক কোম্পানি। তাই এই ধরনের আমরা যে কোম্পানিগুলোকে, সেগুলোকে বলছি অরাষ্ট্রীয় কর্মকর্তা। তাহলে বিভিন্ন অরাষ্ট্রীয় কর্মকর্তা তারা থাকছে। পররাষ্ট্র নীতি, একটা রাষ্ট্রের সঙ্গে আর একটা রাষ্ট্রের বিদেশ নীতি, কি রাষ্ট্র হবে তার সঙ্গে আমার সম্পর্ক কিরম হবে, সৌহার্দ্যমূলক না প্রতিযোগিতামূলক, নাকি ওর সঙ্গে আমার সংঘাতমূলক থাকবে, আমি ওকে এড়িয়ে চলবো। এই সম্পর্কগুলো সব কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু। তার সঙ্গে আরো কিছু জিনিস এসছে, দুটো জিনিস আরো বলবো। সেখানে একটা হচ্ছে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন, যেটার সূচনা আমরা পাচ্ছি 90-এর দশক থেকে। 90-এর দশক থেকে কিন্তু বিশ্বে একটা নতুন হাওয়া আসে। অর্থাৎ আজকে আমরা যেটা মনে করি, ধরো আমার আজকে, আমি যখন ছোট ছিলাম, 70-এর দশকের কথা বলছি, তখন আমার কাছে রেডিওটা একটা বিস্ময়কর জিনিস ছিল, যে রেডিওর মধ্যে কি করে কথাটা আসছে, মনে করতাম রেডিওর মধ্যে কি মানুষ ঢুকে বসে আছে, তা নয়, পরে জানলাম না রেডিও থেকে হবে। এটা আমার কাছে একটা আলোচনার বিষয়, বাবা কিরাম জিনিস হলো। তারপরে দেখলাম 74-75 সালে টেলিভিশন আমাদের কলকাতায় যখন হলো, যেমন টেলিভিশনে ছবিও দেখা যাচ্ছে। পরবর্তীকালে কিন্তু আমরা বিভিন্ন টেপ রেকর্ডার, বিভিন্ন জিনিস আসছে, ভিডিও টিডিও আসছে। আজকে আমাদের হাতে মুঠো ফোন এসে গেছে, মোবাইল, সেই ধরনের আমরা ইন্টারনেট দিয়ে আমরা বিভিন্ন জিনিস করতে পারছি। তোমাদের কাছে আজকে কিন্তু পৃথিবীটা হাতের মুঠোয়। তুমি এক্ষুনি মোবাইল খুলে আমেরিকার একটা প্রত্যন্ত গ্রামে বা আফ্রিকার একটা প্রত্যন্ত গ্রামে কোনো ছেলের সঙ্গে, তোমাদেরই দ্বাদশ শ্রেণীর, এরকম 10 স্ট্যান্ডার্ড 12 স্ট্যান্ডার্ডে পড়ে, তার সঙ্গে তুমি বন্ধুত্ব করতে পারছো, বন্ধুত্ব করে তার সঙ্গে তুমি কথা বলতে পারছো, তথ্য আদান প্রদান করতে পারছো। এটা কি জন্য হয়েছে? প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন, বিশ্বকে একটা গ্রামের মধ্যে নিয়ে আসা, যেটাকে আমরা বলছি বিশ্বায়ন। তাহলে বিশ্বায়ন আজকে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে একটা বিরাট বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। আর একটা হচ্ছে কিন্তু সেটা খুব ভাববার বিষয়, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ বা টেরোরিজম। সন্ত্রাসবাদী যে ঘটনা, সন্ত্রাসবাদ বিভিন্ন ভাবে
আমরা যখন দেখছি 9/11 আমেরিকার টুইন টাওয়ার ভেঙে যাওয়া, ওসামা বিন লাদেন, কিংবা বিভিন্ন ধরনের আমাদের যে তাজ মুম্বাইতে যে সন্ত্রাসবাদী হামলা, বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলা আজকেও হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। সেই সন্ত্রাসবাদের হামলার ক্ষেত্রে সন্ত্রাসবাদও কিন্তু আজকে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে একটা আলোচ্য বিষয় এসে পড়েছে। সেই কারণে আমরা আন্তর্জাতিক সম্পর্ককে কিভাবে তৈরি করব, এই আলোচনা ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে একটা মতদ্বৈধতা দেখা যায়। সেই মতদ্বৈধতা থেকে থেকে আমরা কি পাচ্ছি, কয়েকজন চলে আসছেন, তারা বলছেন আদর্শবাদ, তারা উইলসনের 14 দফা দাবিকে নিয়ে আসছেন। ইমানুয়েল কান্টের যে বিশ্ব সমবায়, তারা বলছেন যে বিশ্বকে একটা সুন্দর পৃথিবী তৈরি করতে হবে। সেই আদর্শবাদী তত্ত্ব, আমরা যদি থিওরিতে ফিরে যাই, প্লেটো, অ্যারিস্টটল, হেগেলের সেই আদর্শবাদী তত্ত্ব যে রাষ্ট্র সেখানে একটা সর্বোত্তম প্রতিষ্ঠান হবে, রাষ্ট্রের মধ্যে থাকলে মানুষ স্বাধীনতা খুব ভালোভাবে থাকতে পারবে। এরা বলছেন রাষ্ট্র থাকবে এবং অন্যান্য একটা রাষ্ট্র সমবায় হবে, হয়ে মানুষের সঙ্গে মানুষের একটা দারুণ সম্পর্ক হবে, যুদ্ধ থাকবে না, শান্তি বিরাজ করবে, একটা বিশ্ব শান্তি বিরাজমান হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এদের মধ্যে একটা আদর্শবাদী, একটা কল্পবাদী ধারণা আছে, যেটা হতে পারে, হবে, এখন ঠিক নয়, আমরা পাবো, ভালোভাবে কখন পাবো। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবার পর কিন্তু আর এই আদর্শবাদ ধারণা টিকছে না। তখন আরেক দল আন্তর্জাতিক সম্পর্কবিদ, তাদের মধ্যে নাম করতে পারি ইএইচ কার। তিনি তার 20 ইয়ার্স ক্রাইসিস বইটা, এবং হ্যান্স জে মর্গানথাউ, কুইন্সি রাইট, কেনেথ ওয়ালজ, সোয়ার্জেনবার্গার, এরা একটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন দৃষ্টিভঙ্গি আনছেন। বলছে আদর্শবাদ দিয়ে হবে না, পৃথিবীর নৈতিকতায় ভর্তি, এটা ভুল, নৈতিক সবাই মানুষ, ভুল, মানুষ খুব ভাবে পরার্থপর, এই কথাটা পুরো ভুল। তারা বলছেন মানুষ হচ্ছে প্রকৃতিগতভাবে স্বার্থপর। আমরা ফিরে যাই সামাজিক চুক্তি মতবাদের সেই হবসের সময়, লেভিয়াথান, হবস কি বলেছিলেন, যে প্রকৃতির রাজ্যে মানুষ ছিল স্বার্থপর, অসম্ভব স্বার্থপর, নিজের ছাড়া কিছু বুঝতো না এবং মানুষের পাশবিকতা ছিল। আজকেও বলছে এরা, যে আন্তর্জাতিক সম্পর্কবিদরা, যে মানুষের মধ্যে কিন্তু এই স্বার্থটা থেকে গেছে, নিজের স্বার্থ ছাড়া সে যেরকম এক পা এগোয় না, সেরকম রাষ্ট্রগুলোও কিন্তু আর একটা রাষ্ট্রের সঙ্গে কিভাবে আলোচনা, কি সম্পর্ক গঠিত করব, সেখানে কিন্তু আমরা আমাদের আগে জাতীয় স্বার্থটা দেখব, নিজের স্বার্থ দেখব যে এই স্বার্থ লঙ্ঘন করছে কিনা। একটা খুব ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি পরিষ্কার করে বোঝার জন্য। দেখো, আমাদের ভারতের উদাহরণ দিয়ে আমি বলাই। প্রথমত হচ্ছে ভারতবর্ষ যখন স্বাধীন হলো, ভারতবর্ষ স্বাধীনতার পর কিন্তু ভারতবর্ষ কোন রকম, যখন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী দুটো কেন্দ্রে চলে গেল, একটা প্রথম বিশ্ব যেটার নেতৃত্ব গেল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, আর দ্বিতীয় বিশ্ব যেটা সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের হাতে। ভারত কিন্তু এই সোভিয়েত ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দিকেই না গিয়ে সে কি করলো, সে আলাদাভাবে জওহরলাল নেহরু, আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, নাসের, টিটো, তিনজনে মিলে, এবং সুকর্ণ ছিলেন, নক্রুমা ছিলেন, তারা মিলে জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইন্ড মুভমেন্ট, যে কোনো জোটে থাকবো না, আমরা স্বাধীনভাবে আমাদের পররাষ্ট্রনীতি তৈরি করব। এরা যখন এলেন, সেই সময়ে তারা পঞ্চশীল নীতি, চীনের সঙ্গে আমাদের যে নীতি হয়েছিল, 5টা নীতি, পঞ্চশীল নীতি, শান্তি চুক্তি 1954 সালে, যে পারস্পরিক আক্রমণ করব না, কারোর ব্যাপারে হস্তক্ষেপ করব না, সেইটার পরে জওহরলাল নেহরু একটা আদর্শবাদী দৃষ্টি নিয়ে তিনি ভারতকে সাজালেন। কিন্তু দেখা গেল কি 62 সালে চীনের সঙ্গে যুদ্ধ এবং বিভিন্নভাবে ভারতের ক্ষতি, ভারতের প্রচুর সৈন্যের মারা যাওয়া, বিভিন্ন ধরনের ক্ষতি, তখন কিন্তু ভারত অন্যভাবে ভাবতে লাগলো। পরবর্তীকালে লাল বাহাদুর শাস্ত্রী কিংবা পণ্ডিত জওহরলাল নেহরুর কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধী, তারা কিন্তু তাদের জোট নিরপেক্ষ নীতির মধ্যে একটু পরিবর্তন আনলেন। বিশেষত ইন্দিরা গান্ধী, তিনি যখন 71-এর পর বাংলাদেশ ওয়ারের পরে তিনি 72 সালে
সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সামরিক চুক্তি করলেন, তখন অনেকে রেড়ে উঠলো, কি হলো ব্যাপারটা, জোট নিরপেক্ষ আন্দোলন, কোনো জোটে যাব না, তাহলে জোট নিরপেক্ষ আন্দোলন কি ভেঙে গেছে? ইন্দিরা গান্ধী তখন বললেন, না, জোট নিরপেক্ষ আন্দোলন ভেঙে যায়নি, এটা নতুন ভাবে বাস্তবসম্মত জোট নিরপেক্ষ আন্দোলন, একটা নতুন বলা যেতে পারে রিফর্ম জোট নিরপেক্ষ একটা সংস্কার পরিমার্জিত জোট নিরপেক্ষ আন্দোলন হয়েছে, যেখানে আমরা আরো ভালো করে, কারণ আমার দেখতে হবে, আমার নিরাপত্তাটাও দেখতে হবে, দেশের নিরাপত্তা দেখতে হবে আগে। আমি নিশ্চয়ই সবার স্বার্থ, সবার সঙ্গে ভালো ব্যবহার রাখবো, কিন্তু আমার দেশে যদি বাইরের থেকে আক্রমণ হয়, আগ্রাসন হয়, তখন আমি চুপ করে কিন্তু বসে থাকবো না। সেই জন্য ভারতের যে পরমাণু নীতি তোমরা খুব ভালো করে জানো, নো ফার্স্ট স্ট্রাইক, আগে আঘাত নয়, তুমি আঘাত করো তারপরে ভারত আঘাত করবে, এটাই হচ্ছে ভারতের নীতি। তা ভারত যে শান্তির দেশ, সে কেন এই ধরনের নীতি নিচ্ছে? পরিষ্কার বলতে পারি, এটা একটা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। আবার আজকে ধরো কিছুদিন আগে আমাদের সঙ্গে আফগানিস্তানের একটা ভালো সম্পর্ক এসছে, কেন এসছে? আফগানিস্তানের সঙ্গে কিন্তু সম্পর্ক একটা সময় খারাপ ছিল, তার কারণ কান্দাহারের সে বিমান অপহরণের ব্যাপার। তারপরে কিন্তু আফগানিস্তানের সঙ্গে আবার সম্পর্ক ভালো হচ্ছে, বাণিজ্য, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্য একটা বড় ব্যাপার, এদিক থেকে ওদিকে বাণিজ্য বিনিয়োগ হচ্ছে, বিভিন্ন কোম্পানি আমাদের এখানে বিনিয়োগ করছে, সেক্ষেত্রে আমি কিন্তু সেই দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখছি। তাহলে আমরা বাস্তববাদী তত্ত্বে কি দেখতে পাচ্ছি, যে বাস্তব অবস্থা বিচার করে আমি আমার বিদেশ নীতি তৈরি করব, এইভাবে আমি আমার বিদেশ নীতি তৈরি করছি। তো এটা হচ্ছে বাস্তববাদী দৃষ্টি। এরপরে আসছে কারা? উদারনীতিবাদী তত্ত্ব। উদারনীতিবাদী তত্ত্বের প্রথম কথা হচ্ছে, উদারনীতি মানে কি? তোমাদের কাছে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। উদার মানে হচ্ছে আমি আমার কথা বলছি, আমি তোমাদেরও বলছি, বলো তোমার কি বক্তব্য, তুমি বলো। সে বলছে হ্যাঁ আমার এই বক্তব্য, আমি প্রত্যেকের বক্তব্য শুনছি, শুনে একটা বক্তব্য প্রতিষ্ঠা করছি। এখানে প্রত্যেকের বক্তব্যকে আমি সম্মান করছি, আমি বলছি না না আমার বক্তব্যটাই থাকবে, তোমাদের কারোর বক্তব্য থাকবে না। এটাকে হচ্ছে উদার ব্যাপার, লিবারাল কথা বলা হয়। তা লিবারাল ক্ষেত্রে আমরা উদারনীতিবাদের জনক বলতে পারি জন লককে। জন লকের সেই টু ট্রিটিজ অফ সিভিল গভর্নমেন্ট, সেখানে তিনি বলেছিলেন যে রাষ্ট্র শাসক যদি শাসন করতে ব্যর্থ হয়, সে যদি দুর্নীতি পড়া হয় না, তাকে সরিয়ে দেওয়ার হচ্ছে জনগণের শাসিত প্রজাদের অধিকার। অর্থাৎ এইভাবে তিনি সম্মতি তত্ত্ব নিয়ে এসেছিলেন। পরবর্তীকালে রুশো যেটাকে আরো সুন্দরভাবে তার জেনার উইলের মাধ্যমে দেখান, যে অংশগ্রহণকারী গণতন্ত্রের কথা তিনি বলেন। তা আমরা এখানে দেখছি আমরা যে এই যে উদারনীতিবাদ, অর্থাৎ বিভিন্ন নীতির সহাবস্থান থাকবে। তাহলে উদারনীতিবাদী যারা মনে করছেন, তারা মনে করছেন, জোসেফ নাই এই ধরনের কিছু লোক, তারা মনে করছেন যে না, রসেনিউ, জোসেফ নাই, এরা মনে করছেন না, রাষ্ট্র আছে, রাষ্ট্রের সঙ্গে কিন্তু অন্যান্য অরাষ্ট্রীয়। তাহলে বাস্তববাদী যারা, বাস্তববাদীরা মনে করছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একমাত্র কর্মকর্তা বা অ্যাক্টর হলেন রাষ্ট্র, এই রাষ্ট্রই যা কিছু করবে ঠিক করবে। কিন্তু উদারনীতিবাদ বললো না, রাষ্ট্র নয়, রাষ্ট্রও আছে, অরাষ্ট্রীয় কর্মকর্তারাও আছে, বিভিন্ন আছে। তোমরা ভালো করে জানো, চিলিতে আলেন্দের সরকার ছিল একটা গণতান্ত্রিক সরকার, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বহুজাতিক কোম্পানি তাকে সরিয়ে দিয়ে সেখানকার মার্কিন যুক্তরাষ্ট্রের মনোনীত একটা সরকার সেখানে গঠিত হয়েছিল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে দেখছি যে একটা বহুজাতিক সংস্থা সে একটা রাষ্ট্রের পরিবর্তন করে দিচ্ছে। একজন লোকের একটা ভাষণ, একজন লোক ব্যক্তিত্বের, একটা ব্যক্তির কিছু কথা একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করছে, সেটার জন্য একটা রাষ্ট্রকে যুদ্ধ করতে হচ্ছে না। তো এই ব্যাপারগুলো যখন আসছে, তাহলে উদারনীতিবাদ নিয়ে আসছে এই ধরনের যে বিভিন্ন ধরনের ব্যক্তিও কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তারা গুরুতর, তারা কিন্তু দারুণভাবে আসছে। যেরকম জওহরলাল নেহরু, ধর পন্ডিত জওহরলাল নেহরু, তাকে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা বলা হয়, শান্তির প্রতীক বলা হয়, তাকে কিন্তু আমরা এখানে এইভাবে পাচ্ছি। এরপরে যেটা আর একটা ভাগ আসছে, তাহলে আমরা তিনটে ভাগ পেলাম, একটা হচ্ছে আদর্শবাদ, একটা হচ্ছে বাস্তববাদ, একটা হচ্ছে উদারনীতিবাদ, তারপরে পাচ্ছি মার্ক্সবাদ। মার্ক্সবাদটা তোমাদের আগের যে সিলেবাস ছিল সেখানে মার্ক্সবাদ তোমাদের ছিল, আলাদা করে মার্ক্সবাদ থিওরিতে পড়তে হতো। আমরা মার্ক্সবাদের এখন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদ, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদ কি পড়বো?
কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলসের যে ধারণা সেই নিয়েই হচ্ছে মার্ক্সবাদী ধারণা। কার্ল মার্কস ছিলেন একজন জার্মান দার্শনিক এবং তার অভিন্ন হৃদয় বন্ধু ফ্রেডরিক এঙ্গেলস মার্কসের সঙ্গে সমভাবে কাজ করে গেছেন। মার্কসের যে বিখ্যাত গ্রন্থ, তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ক্যাপিটাল, তারপরে আর একটা হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, মার্কস এবং এঙ্গেলস একসঙ্গে করেছেন। তারপরে আরো আছে জার্মান ইডিওলজি, জার্মান মতাদর্শ, বিভিন্ন গ্রন্থে মার্কস এঙ্গেলস তারা সমাজ পরিবর্তনের যে বিভিন্ন ধারা, এরা এক ধরনের কথা পশ্চিমী রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছিলেন। তারা বলেছিলেন সমাজ পরিবর্তন হয় শান্তির ফলে, মানুষের মধ্যে ভোটের মাধ্যমে মানুষ চিন্তা, তারা সংস্কারের মাধ্যমে সমাজের পরিবর্তন হবে, সমাজ আস্তে আস্তে অনুন্নত থেকে উন্নয়নের দিকে যাবে। কিন্তু মার্কস সেটা বললেন না, এটা হবে না, এটা হয় না। কারণ সমাজের মধ্যে আছে শোষণ। শোষণ আছে কিরকম না, শাসক গোষ্ঠী আর শোষিত গোষ্ঠী আছে। খুব কম শাসক গোষ্ঠী যাদের কাছে অনেক বৃত্ত আছে। মার্কস বলছেন অর্থনীতি যার হাতে আছে সেই সবকিছু কন্ট্রোল করছে, সেই সবকিছু নিয়ন্ত্রণ করছে। সুতরাং অর্থনীতি যদি একটা বণিক সম্প্রদায় তার কাছে থাকে, যাকে তিনি বলছেন ক্যাপিটালিস্ট সেকশন বা বুর্জুয়া, তারা কিন্তু পুরো দেশটাকে এবং বিশ্বটাকে তারা কিন্তু ক্যাপচার করে রেখেছে। তারা আমাদের মজুর শ্রেণী বা নিঃস্ব প্রলেতারিয়েট, তাদের কিন্তু তারা শোষণ করে যাচ্ছে। এই শোষণের অবসান তখনই হবে যখন এই বিভিন্ন দেশের যারা সর্বহারা, যাদের কাছে কিছু নেই, নিজের মজুরি ছাড়া দেওয়ার কিছু নেই, যারা তখন সংঘবদ্ধ হয়ে যখন তারা বিপ্লব করে এদের সরাবে, ততদিন প্রকৃত গণতন্ত্র, প্রকৃত সমতা পৃথিবীতে আসবে না। মার্কসের মতে এই ধারাটাকে নিয়ে কিন্তু 60-এর দশকের সময় কেন এরকম ধরন হলো, তার কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব যখন দুটো ভাগে ভাগ হয়ে গেল, দুটো ওয়ার্ল্ডে, একটা প্রথম বিশ্ব, একটা দ্বিতীয় বিশ্ব, এবং তাদের মধ্যে কিন্তু অনবরত একটা উত্তেজনাময় পরিস্থিতি, যেটাকে আমরা বলি ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার, সেই ঠান্ডা যুদ্ধ সব সময় থেকেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার সহযোগী দেশদের নিয়ে কি বলেছে? সে খালি বলেছে যে বিশ্বে কমিউনিজমকে তাড়াতে হবে, পুঁজিবাদ, ধনতন্ত্রই হচ্ছে মানুষের মুক্তির কথা বলে। আবার উল্টো দিকে সোভিয়েত ইউনিয়ন, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, এখন রাশিয়া, তারা কি বলছে? যে সমাজতন্ত্রবাদ হচ্ছে একমাত্র মানুষের মুক্তির লক্ষ্য, এবং সমাজতন্ত্রবাদের মাধ্যমে সারা পৃথিবীতে একটা সাম্যবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা না হলে মানুষের শোষণ মুক্তি হবে না, মানুষ প্রকৃত মুক্তি, তার প্রকৃত ব্যক্তিত্বের বিকাশ ঘটবে না। এরকম একটা ধারণা এসেছিল সেই ঠান্ডা যুদ্ধ। সেই ঠান্ডা যুদ্ধের মধ্যে বিভিন্ন ভাবে আমরা ঘাত প্রতিঘাত গেছে, আন্তর্জাতিক সম্পর্কে কিন্তু সেগুলো পড়তে হবে আমাদের। সেখানে পড়তে হবে ঠান্ডা যুদ্ধের মধ্যে বিভিন্ন পর্যায়ে কখনো মনে হচ্ছে এই যুদ্ধ লেগে যাচ্ছে। ঠান্ডা যুদ্ধ কেন বলছি, কেন যুদ্ধ বললাম না? ঠান্ডা যুদ্ধ তার কারণ হচ্ছে যুদ্ধের পরিস্থিতি কিন্তু যুদ্ধ নয়। হতে পারে যে কোনো সময় যুদ্ধ, কিন্তু যুদ্ধ নয়। একটা সবসময় উত্তেজনা আছে। সেই উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু শুরু হয়েছিল 1945 সালের পর থেকে, যেটা অসম্ভব রকম বেড়ে যায় 1962 সালে, যখন কিউবায় মিসাইল ক্ষেপণাস্ত্র সংকট হয় এবং তখন বিশ্ব একটা তৃতীয় বিশ্বযুদ্ধের সামনাসামনি এসে যায়, যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে। সেই সময় খুব সৌভাগ্যবশত দুজন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানরা তাদের নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা বা দাঁতাত নিয়ে আসেন, যার ফলে দেখা যায় পৃথিবী একটা ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বাঁচে এবং পারমাণবিক যুদ্ধ থেকে বাঁচে। তা এইভাবে আমরা যে চেঞ্জ করতে করতে আসছি, এবং একটা জিনিস সবসময় লক্ষ্য করা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে সেভাবে নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু এমন ভাবে সে একটা শক্তিধর রাষ্ট্র হয়ে গেল, সামরিক শক্তিতে সে বলিয়ান হলো, এবং প্রযুক্তিগততে সে বিজ্ঞান প্রযুক্তিতে ভীষণভাবে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার ফলে কি হলো, সে চাইছে ইউরোপটাকে, আমার ইউরোপ এবং আমাদের তৃতীয় বিশ্ব বলতে চীনকেও কিন্তু তৃতীয় বিশ্বের মধ্যে ধরবো, চীন এবং আমাদের ভারত সহ এশিয়া আফ্রিকার দেশগুলি, এইগুলোতে আমি আমার সাম্রাজ্যটাকে বিস্তার করব। সাম্রাজ্য বিস্তার মানে কি? আগের মতন উপনিবেশ নয়। সাম্রাজ্য বিস্তার মানে আমার মতাদর্শ,
আমার ধ্যান ধারণা, আমার ব্যবসা সব ওইখানে ছড়িয়ে দেবো, যাতে আমার লাভ হয়, বিভিন্ন ধরনের মুনাফা আমি নিতে পারি, কিন্তু আমি সরাসরি শাসন কার্যের সঙ্গে যুক্ত হচ্ছি না। তো এইভাবে একটা নয়া উপনিবেশবাদ কিন্তু তারা আনার চেষ্টা করেছে। বিশ্বায়নটাকেও আমরা কিন্তু নয়া উপনিবেশবাদ হিসেবে বলতে পারি, কিছুটা অংশে বটেই। কারণ একদিকে আমি বৃক্ষকে একদিকে নিয়ে যাওয়া, সেটা আমরা করেছি। এইটার জন্যে আর একটা গন্ডগোল হলো কি না, 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের পতন বা বিপর্যয়। এর ফলে কি হলো, পৃথিবীতে দ্বিতীয় বিশ্ব বলে একটা কোনো বিশ্ব রইল না, রয়ে গেল এক মেরুকেন্দ্রিক বিশ্ব, দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব। সেখান থেকে বহু মেরুকেন্দ্রিকতা হয়েছিল, কারণ রাশিয়া এবং চায়না সেও কিন্তু কমিউনিস্ট কান্ট্রি বা সমাজতান্ত্রিক দেশ, সেও যখন এলো, সেও কিন্তু রাশিয়ার সঙ্গে তার বিভিন্ন মতবিরোধের পর সেও আলাদা হয়ে গেল, এবং বিভিন্নভাবে কিউবা আলাদা হয়ে যাচ্ছে। তারা কিন্তু আলাদা আলাদা জায়গায় চলে যাচ্ছে, সমাজতান্ত্রিক রাষ্ট্র হলেও তাদের মধ্যে বিভিন্ন ধরনের কেন্দ্র আলাদা চলে যাচ্ছে। সেই জন্য দ্বিমেরুকেন্দ্রিক পৃথিবী বহুমেরুকেন্দ্রিকতার দিকে চলে যায়। আবার বহুমেরুকেন্দ্রিক পৃথিবী যখন সমাজতন্ত্রের পতন হয়, তখন এক মেরুকেন্দ্রিকে চলে আসে, যেখানে তার নেতৃত্ব থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, ক্ষমতাশালী রাষ্ট্র। সবাই হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে তুমি সাপোর্ট করো বা তার এগেনস্টে যাও, এই জায়গায় চলে আসে। তো এরম একটা পরিস্থিতি কিন্তু 90-এর দশকে আসে, গত শতাব্দীতে 90-এর দশকে। একবিংশ শতাব্দীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে পাশাপাশি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেরকম একটা ভয়ঙ্কর শক্তি হিসেবে এসেছে, আমাদের কিন্তু এশিয়ার দিক থেকে চায়না, চীন এবং ভারতবর্ষ কিন্তু তার বিভিন্ন দিক থেকে সেও কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্রে এসছে, যাকে আমরা অনুন্নত উন্নয়নশীল রাষ্ট্র বলতাম, সে কিন্তু আস্তে আস্তে উন্নয়নের দিকে যাচ্ছে। এবারে মার্ক্সবাদীরা কি বলছে? মার্ক্সবাদীদের এই ধারণাটা 60-এর দশকের পর থেকে, যেখানে গুন্টার ফ্র্যাঙ্ক, তারপরে সামির আমিন, তারা কি বলছেন? তারা বলছেন ওয়ালারস্টাইন, তারা বলছেন বিশ্ব ব্যবস্থা তত্ত্ব, অনুন্নয়নের উন্নয়ন তত্ত্ব কিংবা নির্ভরতার তত্ত্ব। তারা বলছেন আসলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এসব কিছু নয়, এই বাণিজ্য টাণিজ্য কিছু না, আসল ব্যাপারটা হচ্ছে এশিয়া আফ্রিকার দরিদ্র দেশগুলোকে ধনী দেশগুলো, পশ্চিমী দেশগুলো তারা শোষণ করছে, তারা তাদের কাছে নিয়ে রাখছে, এই যে শ্রেণী শোষণ চলছে। তাহলে একদল বলছে যে রাষ্ট্র হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মূল বিষয়বস্তু, সেটা কে বলেছে বাস্তববাদীরা। আর একজন বলছে রাষ্ট্র সমবায়ের কথা বলছে, কে বলেছে? আদর্শবাদীরা। আর একজন বলছে রাষ্ট্র শুধু নয়, বিভিন্ন বহুজাতিক সংস্থা, এমনকি ব্যক্তিরাও রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কে একটা কেন্দ্রীয় বিষয়বস্তু। কিন্তু মার্ক্সবাদীর আলোচনার মাধ্যমে গুন্টার ফ্র্যাঙ্ক বা এরা নির্ভরতার তত্ত্বর মধ্যে এরা বলছেন এখানে শ্রেণী এসে যাচ্ছে, বলছে শ্রেণী এসব কিছু নয়, শ্রেণীটাই হচ্ছে এই যে গরিব শ্রেণী, দুর্বল শ্রেণী এবং ধনী শ্রেণী, এই ধনীর যে শোষণ, এই শোষণটাকে যদি পুরো পৃথিবীব্যাপী আটকানো যায়, তাহলে শান্তি আসতে পারে, তাহলে যুদ্ধ চলে যাবে। বাস্তববাদীরা কিন্তু কখনোই বলছে না যুদ্ধ চলে যাক, তারা বলছে সামরিক শক্তি একটা রাষ্ট্রের শক্তির পরিচায়ক, অর্থাৎ আমি কতটা শক্তিশালী, আমার সামরিক বাহিনী কতটা শক্তিশালী, সেটা কিন্তু আমাকে দেখাতে হবে। কিন্তু মার্ক্সবাদীরা তাই বলছেন না, মার্ক্সবাদীরা বলছেন যে একটা রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যখন সম্পর্ক আনবে, সেখানে দেখতে হচ্ছে আমি রাষ্ট্রের থেকে বেরিয়ে যাচ্ছি, জাতীয়তাবাদ থেকে বেরিয়ে আন্তর্জাতিকতার দিকে যাচ্ছি, যে বিভিন্ন দেশের যে দরিদ্র শ্রেণী, যাদের বলছেন তিনি শ্রমজীবী, দুনিয়ার মজুর এক হও, ওয়ার্কার্স অফ অল নেশনস ইউনাইট, এই যে একটা কথা, অর্থাৎ যেখানে যে দরিদ্র শ্রেণী, তাদের কিন্তু এক করতে হবে, এক করে আমরা সম্পর্কটাকে, আন্তর্জাতিক সম্পর্কে একটা শান্তি আমরা আনতে পারি, সেটা পারি। এরপরে আমরা যেটা দেখছি, যে আমরা তাহলে বলবো, তাহলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখলাম যে সাবজেক্টটা কিন্তু একটা বিরাট বড় সাবজেক্ট। রাষ্ট্রবিজ্ঞান থেকে বেরোলেও কিন্তু একটা বিষয়টা কিন্তু অনেকখানি ব্যাপ্তি হয়ে গেল। ব্যাপ্তিটা কোথায় গেল? চলে গেল কোথায়? রাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক। এবারে কিছু কিছু লোক, যারা মর্গেনথ, তিনি বলছেন ইন্টারন্যাশনাল পলিটিক্স বা আন্তর্জাতিক রাজনীতি। আবার জোসেফ ফ্র্যাঙ্কল, তার বইটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, তিনি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক।
তাহলে কোনটাকে বলবো, আন্তর্জাতিক রাজনীতি বলবো না আন্তর্জাতিক সম্পর্ক বলবো? এই বলার ক্ষেত্রে কিন্তু আমরা একটা কথা মনে রাখি, আন্তর্জাতিক সম্পর্ক কথাটা কিন্তু অনেক ব্যাপক। আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে রাষ্ট্রের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পরিবেশগত বিভিন্ন ধরনের সম্পর্ক, প্রচার কার্য, তারপরে বিশ্বায়ন, তারপরে যা কিছু আমরা দেখছি যে সন্ত্রাসবাদ, পরিবেশগত বিদ্যা, সবকিছু আসছে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির মধ্যে আসছে ক্ষমতার লড়াই, রাষ্ট্রের মধ্যে ক্ষমতার লড়াই, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের রাজনৈতিক সম্পর্ক। তাহলে আন্তর্জাতিক রাজনীতি নিশ্চয়ই আন্তর্জাতিক সম্পর্কের থেকে অনেক অনেক কি বলবো সংকুচিত বিষয়। আমরা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা করতে গেলে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস বা আইআর কথাটাই আমরা ব্যবহার করি। এবার আইআর ব্যবহার করতে গিয়ে আমরা দেখছি যে আমাদের যে সম্পর্কের আলোচনা করলাম বিভিন্ন ধরনের এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো যে আমরা বললাম, এই দৃষ্টিভঙ্গিগুলো বলার ফলে আমরা দেখছি যে আমরা আদর্শবাদীদের এক ধরনের দৃষ্টিভঙ্গি, বা তারপরে বাস্তববাদীদের এক ধরনের দৃষ্টিভঙ্গি, তারপরে হচ্ছে আমরা উদারবাদীদের এবং আমরা মার্ক্সবাদীদের। এই বাস্তববাদীদের যে দৃষ্টিভঙ্গি, বাস্তববাদীরা আর একটা জিনিস করেছিল, তারা করেছিল একটা জেনারেলাইজেশন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তারা মনে করত সারা বিশ্বে যেন দ্বন্দ্বটা লেগেই আছে, অর্থাৎ একটা সামান্যীকরণ বলে, এটাকে বলে জেনারেলাইজেশন বা সামান্যীকরণ। আমি সামান্যীকরণ করে দিলাম, করে বলছি যে এই দ্বন্দ্ব সব লেগেই আছে, সবার সঙ্গে সবার স্বার্থের সংঘাত আছে, সুতরাং এইভাবে এই তৈরি হবে। অর্থাৎ আগে থেকে আমি ছক কষে তৈরি করে রাখছি যে সম্পর্কটা এরকম হবে। কিন্তু পরবর্তীকালে নিও লিবারালিজম, নয়া বাস্তববাদ, কেনেথ ওয়ালজ যখন নিয়ে এলেন, তিনি বলছেন না, এই জায়গাটা ভুল হচ্ছে। কারণ আন্তর্জাতিক সম্পর্কে সামান্যীকরণ তত্ত্ব কখনো করা যায় না। যেরাম করা যায় না, মার্ক্সীয় বিপ্লবের তত্ত্বকে কখনো সামান্যীকরণ করা যায় না। অর্থাৎ ওয়ার্ল্ড রেভলিউশন যে কথা বলেছিলেন আমাদের ট্রটস্কি, একজন নামকরা মার্ক্সিস্ট, তিনি বলেছিলেন ওয়ার্ল্ড রেভলিউশন, বিশ্ব বিপ্লব। যেখানে লেনিন বলেছিলেন যে আমরা উই ক্যানট এক্সপোর্ট ইম্পোর্ট রেভলিউশন। অর্থাৎ একটা জায়গায় বিপ্লব হতে গেলে সেখানকার যে পরিস্থিতি, বিষয়গত পরিস্থিতি, আর আজকে ভারতের বিষয়গত পরিস্থিতি, চায়নার বিষয়গত পরিস্থিতি, আমেরিকার বিষয়গত পরিস্থিতি এক নয়। আমরা যদি দেখি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কিংবা চায়নার স্বাধীনতা কিংবা ভারতের স্বাধীনতা, তাদের কিন্তু প্রেক্ষাপট আলাদা, কারণগুলো আলাদা। সেই কারণে তার ক্ষেত্রে তার ট্রিটমেন্টটাও, তাকে কিভাবে আমি অন্যভাবে আমি সমাজটাকে শোধন করব, সমাজটাকে নতুন জায়গায়, রাষ্ট্রটাকে আরো উন্নত করব নিয়ে যাওয়ার ক্ষেত্রে, তার কিন্তু আমি যে কলকবজাগুলো, যেগুলো যে মেশিনারিগুলো আমি ইউজ করব, যে যন্ত্রাংশ আমি ইউজ করব, সেগুলো কিন্তু আলাদা। সেই কারণে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো সামান্যীকরণ তত্ত্ব হতে পারে না। অর্থাৎ আজকে আমি দেখছি যে আমার সঙ্গে এই রাষ্ট্রের খুব ভালো সম্পর্ক, পরবর্তীকালে কিন্তু নাও থাকতে পারে। সুতরাং আমি সামান্যীকরণ করে ও আমার শত্রু, ও আমার মিত্র বলে আমি কিন্তু করতে পারি না। সেই কারণে এনারা বলছেন যে আন্তর্জাতিক সম্পর্কবিদরা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখব, আমাদের খুব ভালো করে আমরা বলতে পারি যে বিদেশ মন্ত্রী যারা আছেন, বিভিন্ন রাষ্ট্রের বিদেশ মন্ত্রী, কেন তারা বিদেশে যান, কি জন্য যান, বিদেশ সফরে কেন যান? তারা বিদেশে গিয়ে তাদের নীতির সঙ্গে আমাদের নীতির কথা তারা বলেন, প্রচার করেন, তাদের মাধ্যমে প্রচার করা হয় ভারতের নীতিকে, প্রচার করে, তারা চেষ্টা করে সেখান থেকে সমর্থন তুলে আনতে, যে আমার ওই দেশের সঙ্গে আমার সমর্থন আছে, বাণিজ্য করতে চাই বা যা কিছু করতে চাই, আমি একটা আঞ্চলিক সংগঠন তৈরি করতে চাই। সেই সংগঠন তৈরি করতে গেলেও কি করব না, একসঙ্গে আমাদের দেশ যদি আক্রান্ত হয় কোনো একটা দেশ, তাহলে সবাই মিলে একসঙ্গে সেই আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করব, সেটাও কিন্তু এইভাবে আমরা তৈরি করি। সুতরাং সামান্যীকরণ বলে কোনো জেনারেলাইজেশন হয় না। অর্থাৎ পরিস্থিতি বুঝে, এবং আন্তর্জাতিক সম্পর্ক অত্যন্ত গতিশীল ব্যাপার। আজকে যেটা বলছি কাল এক্ষুনি পরিবর্তন হয়ে যাবে। বইতে তোমার আছে, তুমি বইতে দেখছো, বইতে পড়েছো, এইগুলো হয়েছে, কিন্তু তুমি যখন লিখতে বসছো, পরীক্ষার খাতায় লিখছো, তখন দেখছো কিন্তু সেগুলো অনেক হয়ে গেছে, কারণ নতুন নতুন জিনিস আসছে। সেই জন্য তোমাদের বারবার বলবো একটা জিনিস, তোমরা কিন্তু বই পড়ো নিশ্চয়ই, বই তো অবশ্যই পড়বে, তোমাদের শিক্ষক শিক্ষিকা যা বলবেন সেগুলো তো শুনবে, তার সঙ্গে কিন্তু তোমরা টিভি, টেলিভিশন, এবং তোমাদের কাছে সবার কাছে মোবাইল আছে, এখন মোবাইলের থেকে তোমরা নানা রকম খবর পাও, সেগুলো দেখবে,
এবং খবরের কাগজ, বিভিন্ন পত্রপত্রিকা একটু পড়বে। তা নাহলে কিন্তু তোমরা একদম বর্তমানের সঙ্গে আপডেটেড হতে পারবে না। বর্তমানের সঙ্গে আপডেটেড হতে গেলে কিন্তু আমাদের আন্তর্জাতিক সম্পর্কে শুধু বইয়ের মধ্যে বসে থাকলে চলবে না, আমাদের একটু পড়তে হবে। পড়ার দরকার হচ্ছে একটু বাইরে থেকে তথ্য নিতে হবে। এই তথ্যগুলো কিন্তু আমাদের দরকার আছে। বর্তমানকালে ধরো আমাদের যখন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে, 51টা রাষ্ট্র ছিল, ভারত ছিল তার মধ্যে একটা রাষ্ট্র। আজকে 193টা রাষ্ট্র হয়ে গেছে, 193টা রাষ্ট্র কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমরা দেখতে পাচ্ছি তাহলে 193টা রাষ্ট্র হয়ে গেল। তাহলে এতগুলো রাষ্ট্র কিন্তু বেড়ে গেছে। কোথা থেকে রাষ্ট্রগুলো এলো? বা ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপীয় সংগঠন, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আঞ্চলিক সংগঠন, সেই ইউরোপিয়ান ইউনিয়ন 28টা ছিল, আবার 27টা হয়ে গেল। কেন 27টা হলো? ব্রেক্সিট, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেল, গিয়ে 27টায় আবার দাঁড়িয়ে গেল। ইউরোপীয় ইউনিয়নের কি হলো না, সেখানে বলা হলো যে ডলার নয়, আমাদের ইউরোপিয়ান কারেন্সির মধ্যে আমরা চলবো ইউরো, ইউরো দিয়ে আমাদের নিজেদের ব্যবসা বাণিজ্য চালাবো। এই যে জিনিসগুলো আমরা আসছে, যে পরিবর্তনগুলি যে চটাচট হচ্ছে, এই পরিবর্তনের দিকে চোখ রাখার জন্য কিন্তু আমাদের বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে যোগাযোগ রাখা ভীষণ দরকার। এবং অবশ্যই আমি তোমাদের সকলকে বলবো, এই ভিডিও ক্লাসের সঙ্গে যদি সুবিধে হয়, আমার আবার যদি কোনোদিন সুযোগ হয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। এবং আমি বলবো তোমরা নিয়মিত স্কুলে যাবে, স্কুলে তোমরা কিন্তু নিয়মিত স্কুলে যাও, কারণ স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেগুলো বলছেন, অর্থাৎ আজকে আমাদের কিন্তু সিলেবাসটা আমরা দেখতে পাচ্ছি কি, আন্তর্জাতিক সম্পর্কের সিলেবাসে কি আছে, প্রথম চ্যাপ্টারটা আছে আন্তর্জাতিক সম্পর্ক, যেখানে 1 নম্বরের 2 নম্বরের কোশ্চেন একটা আসবে, দুটো থাকবে, তার মধ্যে একটা কোশ্চেন আসবে 2 নম্বরে, আর 6 নম্বরের কোশ্চেন দুটো থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে। তাহলে 2 নম্বরের একটা আর 6 নম্বরের একটা, এই দুটো কোশ্চেন কিন্তু তোমাদের লিখতে হবে এখানে। তাহলে বুঝতে পারছো যে এই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু কত রকম প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ইতিহাস লেখো, এটা হতে পারে। আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য করো। তারপরে বিভিন্ন মতবাদগুলো, বাস্তববাদ, এইগুলোকে আলোচনা করো, সেগুলো আসতে পারে। আদর্শবাদের সঙ্গে বাস্তববাদের তুলনামূলক আলোচনা করো, আসতে পারে। এবারে একটা কথা যেটা বলি, যে আন্তর্জাতিক রাজনীতি বলবো না আন্তর্জাতিক সম্পর্ক বলবো, আজকে কিন্তু বর্তমানকালে এই ভেদরেখাটা মানা হয় না। আমি যেটা বলছিলাম যে আন্তর্জাতিক সম্পর্ক বলি কি আন্তর্জাতিক রাজনীতি বলি, কিছু যায় আসে না। কারণ আজকের বর্তমানের একজন পণ্ডিত অ্যান্ড্রু হেউড, তিনি তার বইটার নাম দিয়েছেন গ্লোবাল পলিটিক্স, অর্থাৎ বিশ্বের রাজনীতি। সেখানে কিন্তু সব রকমের কথাই তিনি বলছেন, সব রকমের আলোচনা করছেন। তাহলে দেখা যাচ্ছে এই আন্তর্জাতিক সম্পর্কই, আন্তর্জাতিক রাজনীতি, যা কিছুই নামকরণ হোক, সবটাই কিন্তু সব ধরনের সম্পর্ককেই কভার করছে। তাই সুতরাং তোমরা আজকে আমার এই যে ক্লাসটা আমি নিলাম, এই ক্লাসের ফলে তোমরা বুঝতে পারলে, আশা করি তোমরা অনেকটা বুঝতে পেরেছো, এবং যে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক এলো, রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের উৎপত্তি কবে, আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়বস্তু কি, তার বিকাশ এবং তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে তোমাদের বললাম। ধন্যবাদ আমার ছাত্রছাত্রীদের।